তুমি কি চাও ঝগড়া না করেই শব্দ কম করে শত্রুকে এমনভাবে দমিয়ে রাখতে পারো যাতে সে নিজেই হার মেনে নেয়? এটাই সম্ভব ভালো কৌশল আর স্থিত চেতনার মাধ্যমে। আজ তোমাকে আমি দেব 5টি একেবারে নতুন কৌশল, কথা না বলে ঝগড়া না করে শত্রুকে জব্দ করার। প্রতিটি কৌশলের শেষে দেব একটা বাস্তব উদাহরণ এবং প্রয়োগযোগ্য 3টি স্টেপ, যাতে তুমি আজ থেকেই শুরু করতে পারো। তাই দেরি না করে চলো শুরু করা যাক। কৌশল নম্বর 1, ছায়া কৌশল। তুমি নিজেই নিজের ছায়া হয়ে যাও। সংঘর্ষে সরাসরি মুখোমুখি না হয়ে তুমি নিজের উপস্থিতি এমনভাবে রাখবে যাতে শত্রু সবসময় অনিশ্চিত থাকে। তাকে বুঝতে দিও না তোমার ইচ্ছা কি, তোমার পরিকল্পনা কি। আমি এটার নাম দিলাম ছায়া কৌশল। চাণক্য তার নীতিতে বলেছিলেন, প্রতিপক্ষকে অচেনা দেখাও, তারই ভয়ে সে আত্মরক্ষায় ব্যর্থ হবে। এক ব্যবসায়ী যাকে লুকিয়ে প্রতিদ্বন্দ্বী বাজারে ক্ষতি করছিল, সে জানতো প্রতিদ্বন্দ্বী কোথায় আঘাত করবে। তাই সে প্রত্যেকবার ছায়ার মতো সরল নীরবভাবে তার ব্যবসার স্টক বদলে দাম সামান্য কমিয়ে প্রতিপক্ষের অস্থিরতার সৃষ্টি করল। প্রতিদ্বন্দ্বী বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিল, শেষ পর্যন্ত ব্যর্থ হলো। তাই যে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমত, পরিস্থিতি কমাও। কাজের বিষয়ে অপ্রয়োজনীয় তথ্য দিও না, পরিকল্পনা গোপন রাখো। দ্বিতীয়, আচরণ ভিন্ন করো। প্রত্যেকবার একই রকম আচরণ করলে শত্রু প্যাটার্ন ধরবে। মাঝে মাঝে চুপচাপ থাকার বদলে আউট অফ ক্যারেক্টার আচরণ দেখাও, কিন্তু নৈতিকভাবে। তৃতীয়, প্রতিযোগিতাকে পরীক্ষায় ফেলো। ছোট ছোট টেস্ট চালিয়ে প্রতিপক্ষের প্রতিক্রিয়া জেনে নাও, এরপর বড় পরিকল্পনা করো। কৌশল নাম্বার 2, নিরীক্ষণ কৌশল। তুমি দেখো তিনি কথা বলুক, অতিরিক্ত প্রতিক্রিয়া নয়, পর্যবেক্ষণ করো। মানুষের ভাষা, স্বর, অঙ্গিভঙ্গি থেকেই তার দুর্বলতা ধরা যায়। তুমি যখন চুপ করে শত্রুকে পর্যবেক্ষণ করবে, সে নিজেরাই কটিতর্কে ধরা পড়ে যাবে। চাণক্য তার নীতিতে বলেছিলেন, প্রতিপক্ষকে পরখ করো, যিনি বেশি জানে সেই বেশি জেতে। একটা অফিসের গল্প। একটি পদ নিয়ে 2 সহকর্মী লড়াই করছিল। একজন শান্ত মনোভাবে প্রতিপক্ষের প্রতিটি কথা শুনল, নোট করলো এবং পরে মিটিংয়ে প্রতিপক্ষের নিজের কথাগুলো সারবানি করে তুলে ধরল। সবাই উপলব্ধি করলো প্রতিপক্ষই নিজের দুর্বলতা ঘোষণা করেছে। তোমাকে যে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমত, নীরব নোটিং। গুরুত্বপূর্ণ কথোপকথন থেকে মূল বাক্যগুলো নোট করো, ডিজিটাল নোট বা কাগজে। পরবর্তীতে তা কাজে লাগবে। দ্বিতীয়, মাইক্রো অ্যাকশন বিশ্লেষণ। স্বরের ওঠাচড়া, চোখের চাহনি, হাত দোলানো, এগুলো থেকে তার মানসিক অবস্থা পড়ো। তৃতীয়, ট্যাপ সেট করা। প্রয়োজনে প্রশ্ন ছুড়ে দাও যাতে সে নিজেই তার দুর্বলতা ফাঁস করে। প্রশ্নগুলো সাধারণভাবে রাখো, সম্মান বজায় রেখে। কৌশল নাম্বার 3, রূপান্তর কৌশল। তুমি তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। শত্রুর আক্রমণকে সরাসরি প্রতিহত না করে তুমি সেটাকে নিজের উপকারে ব্যবহার করবে। এটাকে বলি রূপান্তর কৌশল। এটা চাণক্যের সুফল বাণীর মতো, যে প্রতিপক্ষকে ব্যবহার করতে জানে সে অবিচ্ছেদ্যভাবে শক্তিশালী। চাণক্য তার নীতিতে বলেছিলেন, বিপদকে উপায় বানাতে পারো যদি তুমি বিন্দুমাত্র বিবেচনায় চিন্তা করো। এক লেখককে অন্য প্রতিযোগী তার নরম চাটে নকল করে কটু মন্তব্য করেছিল। লেখক চুপচাপ ছিল না, সে সেই কটাক্ষগুলোকে নিজের বইয়ের চরিত্রে ডায়লগ বানিয়ে তার বইকে হাস্যরসাত্মক করল। বইটি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠল। প্রতিদ্বন্দ্বী সমালোচকের কথাই তাকে প্রসিদ্ধ করল। তুমি এখানে যে 3টি স্টেপ ফলো করবে। প্রথমত, পরিবর্তনশীল মনোভাব। শত্রুর আক্রমণকে হাতিয়ার মনে করো, সেটা প্রচারণা বা প্রচেষ্টা সবই রূপান্তরযোগ্য। দ্বিতীয়, ক্রিয়েটিভ রেসপন্স। আক্রমণকে কন্টেন্ট, স্টোরি, শিক্ষা বানাতে শেখো। ট্রান্সফার করা, শত্রুর শক্তিকে নিজের শক্তিতে রূপান্তর করে সেটাকে নিজের ব্র্যান্ড বা প্রতিষ্ঠানে লাগাও। কৌশল নাম্বার 4, নীরব প্রভাব কৌশল। তুমি শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে প্রভাব ফেলো। নীরব প্রভাব মানে মানুষকে তোমার কাজ দেখে তোমাকে সম্মান করা শুরু করবে, এবং শত্রু তখনই ধীরে ধীরে ক্ষমতা হারায়। চাণক্য তার নীতিতে বলেছিলেন, শক্তি শব্দে নয়, কর্মে থাকে। এক সমাজজীবী মহিলা ছিল যাকে গ্রামে অপমান করা হতো। তিনি কোনো প্রতিশোধের কথা বলেননি। দিনের পর দিন কাজ করে গেলেন, পুকুর খনন, স্কুল খুলে দিলেন। শেষ পর্যন্ত সেই গ্রামবাসীরাই সিক্ত হয়ে তার প্রশংসা করে, এবং যারা অপমান করছিল তারা ক্ষমা চেয়ে নিলেন। তুমি এখানে যে 3টি স্টেপ ফলো করবে। প্রথমত, কন্টিনিউ অ্যাকশন প্ল্যান। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং কয়েক সপ্তাহে তা পারফর্ম করো। দ্বিতীয়, পাবলিক অচেনা সাফল্য। তোমার সাফল্য নড়বড়ে রেখো না, সময়ের সাথে ধীরে ধীরে উপস্থাপন করো যাতে তা বিশ্বাসযোগ্য হয়।
নীরব অথরিটি। অতিরিক্ত ব্যাখ্যা না করে কাগজের ফল দেখাও, ফলই তোমার কণ্ঠস্বর। কৌশল নম্বর 5, মনস্তাত্ত্বিক স্মৃতি কৌশল। তাকে নিজের স্মৃতিতে জয় করো। মানুষের ধারণা বদলে দিলে তুমি জয়ী। এই কৌশলটি হলো তুমি এমনভাবে আচরণ করবে যে তোমার শত্রু তোমার সম্পর্কের ভুল ব্যাখ্যা করে নিজেই চরম সিদ্ধান্তে পৌঁছায়। এটি মনস্তাত্ত্বিক কৌশল, স্মৃতি ও ধারণার উপর কাজ করে। চাণক্য তার নীতিতে বলেছিলেন, মানুষের ধারণা নিয়ন্ত্রণ করলে তার পাতা উল্টানো যায়। এক রাজনীতিবিদ ছিল যাকে অপপ্রচার করা হচ্ছিল। তিনি বিতর্কে নামেননি, বরং গ্রাম, পরিবেশ, লোকের সমস্যা সমাধানে সময় দিলেন। মিডিয়ায় তার নীরব কাজ ধীরে ধীরে বড় গল্প হয়ে উঠল। মানুষের মনে তিনি ভালো মানুষ হয়ে ওঠেন। অপপ্রচারকারীরা পিছিয়ে পড়ে গেল। তুমি এখানে যে 3টি স্টেপ ফলো করবে: প্রথমত, পজিটিভ প্রেজেন্স তৈরি করো। ছোট ছোট সহায়তা, ইমপ্রুভমেন্ট, সমাজসেবা যা মানুষের স্মৃতিতে গেঁথে যায়। দ্বিতীয়, বারবার নীরব কথা। একই ধরনের ভালো কাজ বারবার করো। ধারাবাহিকতা মানুষের মনে স্থির চিত্র তৈরি করে। নেতিবাচককে নির্লিপ্ত করে দাও। নেগেটিভ কথা হলে তা নিয়ে তাড়াহুড়ো করে সাড়া দিও না। তোমার নীরব ধারাবাহিক ভালো কাজই শেষ কথা বলবে। বন্ধুরা, এই 5টি কৌশল, ছায়া কৌশল, নিরীক্ষণ কৌশল, রূপান্তর কৌশল, নীরব প্রভাব, মনস্তাত্ত্বিক স্মৃতি কৌশল, এগুলো তোমাকে শেখাবে কিভাবে ঝগড়া ছাড়াই, অশান্তি ছাড়াই শান্ত চিত্তে শত্রুকে পরাজিত করতে হয়। তোমার লক্ষ্য হবে নিজেকে উন্নত করা, নিজের কৃত কাজের মাধ্যমে প্রমাণ করা এবং সময়কে তোমার মিত্র বানানো। আচার্য চাণক্য তার শেষ উক্তিতে বলেছেন, বীর সে নয় যে যুদ্ধ জেতে, বীর সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, মনে রেখো, শান্তি ও জ্ঞানই হলো আমাদের আসল শক্তি। তাই চুপ থাকো, কাজ করো আর জয় করো। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।